নিয়মিত হোমিওপ্যাথি বিষয়ক কন্টেন্ট পেতে হোমিও স্টাডির সাথে থাকুন। পরশু রাতে একটা রোগী দেখেছিলাম। এই রোগীটা সময় লেগেছে আমার, আমি চূড়ান্ত ভাবে তার জন্য আয়োডিয়াম সিদ্ধান্ত নিয়েছি। এবং যে টিপিক্যাল যে আয়োডিয়াম, সেটা ব্যারিকেড ভেঙে ব্যতিক্রমী আয়োডিয়ামের যে কিছু ব্যতিক্রম আছে, সেই ব্যতিক্রম ধর্মী অবস্থায় ওই পেশেন্টটাকে আয়োডিয়াম দিতে হয়েছে। সুতরাং আমাকে যখন জিজ্ঞেস করা হয়েছে যে ক্লাসের সাবজেক্ট কি হবে, আমি ওইটার থেকে বলছি যে আয়োডিয়ামটা করি। ওই সংবিধিবদ্ধ শতকীকরণ যেটা বলে নেই, এটা কোনো গতানুগতিক মেডিকা না। আজকে ক্লাসে আমি কোনো প্রেজেন্টেশন দিচ্ছি না। দ্বিতীয় কথা হলো কোনো কেস হিস্ট্রিও দিচ্ছি না। 3 নম্বর কথা হলো থেরাপিউটিক কোনো আলোচনাও করতে চাচ্ছি না। আমরা কিছু আলোচনাটা এমন ভাবে উপস্থাপন করার চেষ্টা করবো যে আইডিএম এর পেশেন্টকে আমরা ধরতে পারি, শনাক্ত করতে পারি, আর তাদের যে মূল যে টিউনিংটা, সুরটা যেখানে বাধা আছে, সেই সুরটার জন্য আমরা সহজে উপলব্ধি করতে পারি। সেই চেষ্টা করবো। আপনাদের সহযোগিতা পেলে ইনশাল্লাহ কামিয়াব হবে। আইডিএম ওষুধটি তৈরি করা হয়েছে আয়োডিন থেকে। এই আয়োডিনের সাইন্টিফিক ব্যাখ্যা আমি গেলাম না, নামটা বাদ। সাধারণভাবে মানব দেহে আয়োডিনের প্রয়োজনীয়তা অপরিসীম। এখানে যারা আছেন আপনাদের মধ্যে অনেকেই হয়তো প্রখ্যাত কথা সাহিত্যিক সমরেশ মজুমদারের একটা উপন্যাস গর্ভধারিণী, এই বইটি পড়ে থাকবেন। উপন্যাসটির বিস্তৃতি ও গ্রন্থি মোচন পর্যায়ে নেপালের একটি পাহাড়ি উপত্যকার বিশেষ একটি আদিবাসী জনগোষ্ঠীর জীবনযাত্রা, তাদের শারীরিক, মানসিক ও আবেগীয় নানা সংকটের বিষয় অত্যন্ত নিখুঁত ভাবে তুলে ধরেছেন লেখক সমরেশ মজুমদার। সেখানে পুঙ্খানুপুঙ্খভাবে তিনি দেখিয়েছেন পাহাড়ি উপত্যকার বাসিন্দারা আয়োডিনের ঘাটতি জনিত কারণে কতটা সংকটপূর্ণ জীবন যাপন করেন। আমি বাংলাদেশের প্রেক্ষাপটে বলছি, বাংলাদেশের পাহাড়ি জনপদে ও উপকূলীয় এলাকায় বসবাসকারী বিশাল জনগোষ্ঠীর একটি বড় অংশ আয়োডিনের ঘাটতিজনিত সমস্যায় ভোগেন ভৌগোলিক ও প্রাকৃতিক পরিবেশগত কারণে। এই যে এরা আয়োডিনের ঘাটতিজনিত সমস্যায় ভোগেন, এর কারণ হলো আয়োডিনটা আসলে মাটির উপরিভাগে মাটির সঙ্গে, মৃত্তিকার সঙ্গে মেশানো থাকে। উপকূলীয় অঞ্চল, দ্যাট মিনস আমাদের যে কোস্টাল এরিয়া, এই অঞ্চলে কি হয়, জোয়ার ভাটায় পানি ওঠে নামে, প্রতিদিন 2 বার উপকূলীয় এলাকা প্লাবিত হয়, আবার 2 বার পানিটা নেমে যায়। এই সমুদ্রের পানির সঙ্গে আয়োডিনটা ধুয়ে সমুদ্রে চলে যায়। আর পাহাড়ি উপত্যকা গুলা কি হয়, যে বৃষ্টিপাতের সময় পাহাড়ের উপরে যে পানিটা পড়ে, পাহাড়ের ঝর্ণার পানি, এই ঢল নামে, এই ঢলের সঙ্গে উপত্যকার যে এলাকাগুলো, পাহাড়ের ঢালে যে এলাকাগুলো থাকে, সেটার মাটির উপরিভাগের আয়োডিনটা ধুয়ে অন্যত্র চলে যায়, নদী নালা খাল বিলের মধ্যে চলে যায়। আয়োডিনের সমস্যাটা হয় না মূলত যে সমস্ত জায়গায় নদী নালা কম, পাহাড় পাহাড় পর্বত বা মালভূমি কম, সেই সমস্ত জায়গায় আয়োডিনের সমস্যাটা হয় না। এই আয়োডিনের মাটির উপরিভাগে আয়োডিন না থাকায় যে আয়োডিনটা আমরা শাকসবজি বা অন্যান্য ফসল থেকে, ফলারি থেকে পেতাম, সেটা থেকে আমরা বঞ্চিত হয়ে আমাদের মধ্যে আয়োডিনের ঘাটতি দেখা দেয়। এইটার পরিপ্রেক্ষিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সিদ্ধান্ত হয়, বিশেষ করে এটা আমার জানা মতে 1965 একটা বন্যা হয় বাংলাদেশের উপকূলীয় এলাকায়। তখন এই সিদ্ধান্তটা আসে যে বাংলাদেশের এই যে জলোচ্ছ্বাসের কারণে বাংলাদেশের উপকূলীয় এলাকার বিশাল বিস্তীর্ণ এলাকার মানুষজন
আয়োডিনের ঘাটতিজনিত সমস্যায় পড়বে ইন ফিউচার। তো এই মানুষগুলোকে আয়োডিন খাওয়াতে হবে। সেই 1965 থেকে শুরু করে 1980 পর্যন্ত, 1980 সাল পর্যন্ত আয়োডিন খাওয়ানোর কোনো সিস্টেম হয় নাই। খুব সম্ভবত 1983-4-এ, হ্যাঁ 1982 বা 83-4-এর দিকে বাংলাদেশে বসবাসকারী মানুষের শরীরে আয়োডিনের ঘাটতি পূরণের জন্য বাজারে বিক্রয় করা হয় এমন খাবার লবণের সঙ্গে বাধ্যতামূলকভাবে আয়োডিন মিশানোর নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয় এবং সেটা কার্যকর করা হয়। মজার ব্যাপার হলো 1965-এ যে আয়োডিনের প্রয়োগের সিদ্ধান্ত হয়েছে সেটা বাস্তবায়ন হলো 80s এর পরে। এখন কি হলো, 65-এর বন্যার পরে এই উপকূলীয় অঞ্চলে বিশাল প্রজেক্ট নেয়। এটা ওয়ার্ল্ড ব্যাংক, মানে এডিবি ইত্যাদি বড় বড় ব্যাংক গুলো এবং বৈশ্বিক সহায়তার মাধ্যমে একটা বোর্ড গঠন হয়, পানি উন্নয়ন বোর্ড বাংলাদেশ। এই পানি উন্নয়ন বোর্ড করে কি, যে নদীগুলোর পাশে, বড় বড় খালগুলোর পাশে বড় বেড়িবাঁধ তৈরি করে দেয়, বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধ। এই বেড়িবাঁধটা তৈরি হওয়ার ফলে এই পানিটা, জলোচ্ছ্বাসের পানি আর স্বাভাবিকভাবে মূল ভূখণ্ডে উঠতে পারছে না। এবং যখন এই আয়োডিন প্রয়োগ শুরু হলো তখন মূলত আয়োডিনের দরকার নাই, কেননা জোয়ার ভাটার পানি খুব একটা ওঠানামা করে না, যদিও করে সেটা বুঝতে অল্প কিছু এলাকায়। ফলশ্রুতিতে কি হলো, পর্যাপ্ত পরিমাণে, মানে উপযুক্ত পরিমাণে আয়োডিন লবণের সাথে মেশানো হলো এবং আমরা একটা নিশ্চিত যে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের একটা কমন খাদ্য হলো, যে কমন খাদ্য উপকরণ হলো লবণ। যে কোনো ব্যঞ্জনে, যে কোনো খাবারের মধ্যে কিছু না কিছু লবণ আমরা ব্যবহার করি, আমরা যেন সবাই আয়োডিন পেতে পারি। তাহলে 1965-এর সিদ্ধান্তটা বাস্তবায়ন হলো 82-তে, যখন এই আয়োডিনটা দরকার নাই। বাট স্টিল নাও এই আয়োডিন বাংলাদেশের লবণের সাথে আয়োডিন দিয়ে যাওয়া হচ্ছে। এর ফলে কি হচ্ছে, যে মানুষটার আয়োডিন দরকার নাই সেও বেশি বেশি আয়োডিন প্রতিনিয়ত গ্রহণ করছেন, আর যার দরকার আছে সে তো করছেই। তো এখন বাংলাদেশের প্রত্যেকটা মানুষ এই আয়োডিনটা গ্রহণ করছে। তা আমি একটা কথা মাঝে মধ্যে বলি, যে সমস্ত জিনিসের, যে সমস্ত বস্তুর, যে সমস্ত ভেষজের ওষুধি গুণ আছে, এটা প্রতিনিয়ত খাওয়া ক্ষতিকর, প্রতিনিয়ত গ্রহণ করা ক্ষতিকর। অনেকে আছে চা খান, নিয়মিত চা খান, কিন্তু চার মধ্যে তাকে আদা দিতে হবে, জিঞ্জার। যেহেতু আদার একটা ওষুধি গুণ আছে, অতএব নিয়মিত চায়ের সঙ্গে খাওয়া যাবে না। তাহলে কি, যে জিঞ্জারের যে প্রুভিং সিমটম গুলো কিছু কিছু আমাদের মধ্যে দেখা দিতে পারে। ঠিক এমনি ভাবে এই যে অহরহ আয়োডিন লবণের সাথে যাচ্ছে, এর ফলে আয়োডিনের প্রভাব আমাদের মধ্যে পড়তেছে, উপকূলীয় এলাকায় পড়তেছে এবং বাংলাদেশের যে পার্বত্য অঞ্চলগুলো সেই এলাকায়ও পড়তেছে। মূল ভূখণ্ডে যে সমতলে তো পড়ছি, উপকূলীয় এলাকায় এখন আয়োডিন দরকার নেই, সেখানে বেশি বেশি আয়োডিন দেওয়া হচ্ছে, সব জায়গায় আয়োডিন দেওয়া হচ্ছে। তো এই আয়োডিনের প্রভাব দুই রকম, একটা ঘাটতি জনিত, একটা বাড়তি জনিত। আগে আমরা আয়োডিনের ঘাটতি জনিত সমস্যায় ভুগেছি, এখন আমরা বাড়তি জনিত সমস্যায় অনেকেই ভুগছি। সুতরাং এই অবস্থার পরিপ্রেক্ষিতে এই সব মানুষেরা, মানুষের শরীর ও দৈহিক স্তর এবং মানসিক স্তর, ইমোশনাল স্তরে বেশ কিছু জটিল বিশৃঙ্খলা দেখা দিচ্ছে, যা হোমিওপ্যাথিক ওষুধ আয়োডিয়াম সদৃশ। সুতরাং বর্তমান সময়ে বাংলাদেশের প্রেক্ষাপটে হোমিওপ্যাথিক ওষুধ আয়োডিয়াম একটা গুরুত্বপূর্ণ এবং অপরিহার্য ওষুধ হিসাবে স্থান পাওয়ার দাবিদার। একজন হোমিওপ্যাথিক চিকিৎসকের চেম্বারে আয়োডিয়াম নির্দেশক কোন রোগীর উপস্থিতি ওই চিকিৎসকের জন্য অবশ্যই সুখকর একটা বিষয় হওয়া উচিত। আর এই সুখকর বিষয়টি যথেষ্ট সার্থক হয় যখন তিনি রোগীটিকে যথাযথ পর্যবেক্ষণের মাধ্যমে তার জন্য নির্ধারিত যে ওষুধ আয়োডিয়াম, এটির ব্যবস্থা দিতে সক্ষম হন। কেননা রোগীর অবস্থা যত জটিলই হোক, আয়োডিয়াম নির্দেশিত রোগীর নির্মল আরোগ্যের সম্ভাবনা থাকে প্রায় 100%। যদি কোনো রোগীর জন্য আয়োডিন বা আয়োডিয়াম নির্দেশিত হয়,
তাহলে এবং তাকে যদি সঠিক মাত্রায় ওষুধটা দেওয়া যায় তাহলে তার আরোগ্য লাভের সম্ভাবনা প্রায় শতভাগ, সে যে রোগী হোক। সুতরাং শুরুতেই আমরা আয়োডিন সম্পর্কে বা আয়োডিয়াম ওষুধটা সম্পর্কে একটা ইতিবাচক ধারণা রাখবো। এটি একটি গঠনমূলক হোমিওপ্যাথিক ওষুধ। যদিও আমরা রোগীর ভিতরে গঠনমূলক বিষয়টা দেখি না, দেখি তার উল্টো, আমরা সেই আলোচনায় আসবো। হোমিওপ্যাথিতে ব্যবহৃত সুগভীর কার্যক্ষম ওষুধগুলোর মধ্যে আয়োডিয়াম অন্যতম। খুব ডিপ অ্যাক্টিং, খুব গভীরে গিয়ে কাজ করতে পারে। একজন ব্যক্তি যখন তার কর্মশক্তির উপর নিজের কর্তৃত্ব হারিয়ে ফেলেন, তার কাজ করার শক্তির উপর থেকে নিজের কর্তৃত্ব হারাই ফেলেন, তিনি তার কর্মশক্তিকে নিয়ন্ত্রণ করতে পারেন না বা কর্মশক্তিকে যথাযথভাবে পরিচালনা করতে পারেন না। নিজের কর্মশক্তির যথাযথ ব্যবহার বা প্রয়োগ করা তার পক্ষে সম্ভব হয় না, বরং ঠিক এর উল্টো ঘটনা ঘটতে থাকে। অর্থাৎ তার কর্মশক্তি ওই ব্যক্তিটাকে পরিচালনা করে, তিনি কর্মশক্তির দ্বারা পরিচালিত হন, ভীষণভাবে তাড়িত হন। ঠিক তখনই আইডিএম এর প্রকৃত ক্ষেত্রটি রয়েছে বলে ধরতে হবে। তাহলে কি আমরা সাধারণত আমাদের শক্তি নিজেরা ব্যবহার করি, কোন ক্ষেত্রে কতটুকু ইউজ করবো এই চিন্তাটা আমার। বাট আইডিএম এর ক্ষেত্রে কি হয়, আমার নিজস্ব চিন্তা, নিজস্ব ভাবনার কোনো দাম থাকে না। কারণ আমি মানুষটা কমপ্লিটলি নিয়ন্ত্রিত হবো আমার কর্মশক্তির দ্বারা। শক্তি আমাকে নিয়ন্ত্রণ করবে, আমাকে কন্ট্রোল করবে আমার মানে যে কর্মশক্তি। হোমিওপ্যাথিক মেট্রিওমেডিকার অন্তর্ভুক্ত বিভিন্ন হোমিওপ্যাথিক ওষুধের মধ্য থেকে সুস্পষ্ট ও সুনিশ্চিত ভাবে আইডিএম কে যে বিষয়টি দিয়ে আমরা আরো আলাদা করতে পারি, ভিন্ন একটা ক্যানভাসে প্রতিস্থাপন করতে পারি, তা হলো কম্বিউশন বা দহন। কেউ কেউ এটাকে বলে থাকেন বার্নিং আপ, যেটাকে আমরা জ্বলন্ত বলি। শারীরিক স্তরের ভয়ঙ্কর দহন বা কম্বিউশন, যা শক্তি উৎপাদন করে, কর্মশক্তি উৎপাদন করে, এবং উৎপাদিত এই কর্মশক্তি আইডিএম এর রোগীর পক্ষে অ্যাপ্রোপ্রিয়েটলি বা যথাযথভাবে কাজে লাগানো বা ব্যবহার করা কষ্টকর হয়ে পড়ে। আমরা আস্তে আস্তে যাবো যে আসলে কেন কষ্টকর হয়, কিভাবে কি হয়। আইডিএম এর ক্ষেত্রে এই শক্তি এক ধরনের শৃঙ্খলা বহির্ভূত শক্তি বা বিশৃঙ্খল কর্মশক্তি। এই কথাটা মনে রাখতে হবে। আইডিএম এর যথেষ্ট শক্তি থাকে, কিন্তু সেই শক্তিটা কি শৃঙ্খলা বহির্ভূত বা বিশৃঙ্খল ওয়ার্কিং এনার্জি, যা সংশ্লিষ্ট ব্যক্তির পক্ষে কিছুতেই নিয়ন্ত্রণ করা সম্ভব না। আমি যদি আইডিএম এর পেশেন্ট হই, তাহলে আমার যে কাজ করার যে এনার্জিটা, এটা আমি কখনোই এটাকে নিয়ন্ত্রণ করতে পারবো না, এটাকে কন্ট্রোল করতে পারবো না, আমাকে ফেইল করতে হবে। বরং এই বিশৃঙ্খল কর্মশক্তি ব্যক্তিকে অর্থাৎ আমাকে নিয়ন্ত্রণ করবে। কিভাবে করবে আমরা সামনের দিকে আসবো। তার দেহে এত পরিমাণ কর্মশক্তি উৎপাদন করতে তাকে প্রচুর পরিমাণে খাদ্য গ্রহণ করতে হয়। দেখেন তাহলে কি এখানে পেলাম আইডিএম এর খাদ্যের চাহিদা খুব বেশি থাকে, সে প্রচুর পরিমাণে খাবার গ্রহণ করে, লট অফ। তার প্রচন্ড ক্ষুধা থাকে এবং এই ক্ষুধাটাকে রাক্ষসী ক্ষুধা আমরা বলতে পারি, এবং সে প্রচুর পরিমাণ খাবার গ্রহণ করে। তাহলে কি হয়, সাধারণভাবে আইডিএম এর রোগীর প্রচুর ক্ষুধা, রাক্ষসী প্রকৃতির ক্ষুধা থাকে, তিনি প্রচুর খাবার খান। তার গ্রহণ করা প্রচুর পরিমাণের এই খাদ্য এক ধরনের ত্রুটিযুক্ত বিপাকীয় প্রক্রিয়া, আমরা যেটাকে বলি মেটাবলিজম। আইডিএম এর এই মেটাবলিজমটা হয় ফল্টি মেটাবলিজম। এই ত্রুটিযুক্ত বা ফল্টি মেটাবলিজমের কারণে প্রচুর শক্তিতে রূপান্তরিত হয়, প্রচুর কর্মশক্তিতে রূপান্তরিত হয়। তাহলে কি আমরা খাবারটা খাই, এই খাবারটা ভেঙে কি হয়, প্রচুর কর্মশক্তিতে রূপান্তরিত হয়ে যায়, যা তার অভ্যন্তরীণ দহন সৃষ্টি করে। কর্মশক্তি মানে দৈহিক কর্মশক্তি বলতে যে জিনিসটা বুঝি, সেটাকে সায়েন্সের ভাষায় বা মেডিকেল সায়েন্সের ভাষায় বলা হয় হিট
অভ্যন্তরীণ উত্তাপ বা হিট। কর্মশক্তি মানে শরীরের ভিতরে উত্তাপ বা হিট তৈরি হয়, যা তার অভ্যন্তরীণ দহন সৃষ্টি করে। এই হিটটা কি তার ভিতরে একটা দহনের সৃষ্টি করে, মানে জ্বলন্ত অবস্থার সৃষ্টি করে। অথচ তার বিপাকীয় প্রক্রিয়া, ওই যে মেটাবলিজমটা যদি স্বাভাবিকভাবে সম্পন্ন হতো, তাহলে একই সঙ্গে কর্মশক্তিও উৎপাদন হতো, প্লাস শরীরের গঠন, শারীরিক পুষ্টি সাধনের মধ্যে একটা সুষম অবস্থা থাকতো, ভারসাম্য রক্ষা হতো। এইখানেই বোঝার বিষয়টা বিষয়টা হলো এরকম যে আইডিয়ামের প্রচুর খাবার চাহিদা থাকবে, সে প্রচুর পরিমাণে, যথেষ্ট পরিমাণে খাবার খাবে, রাক্ষসে প্রকৃতির ক্ষুধা থাকবে। এই ক্ষুধা থাকার পর তার যে মেটাবলিজমটা হয় সেটা ত্রুটিযুক্ত, ফল্টি মেটাবলিজম। ফলে তার খাবার থেকে পুষ্টিটা হয় না, ম্যাক্সিমামটাই বলতে গেলে পুরোটাই চলে যায় কোথায়, শক্তিতে রূপান্তরিত হয়ে যায়। তাহলে ঘাটতি থাকে পুষ্টিতে। তার শরীরের যে নিত্য নৈমিত্তিক ভাবে যে আমাদের শরীরের ক্ষয় হচ্ছে, সেই ক্ষয় পূরণ করার ক্ষমতাটা বা ক্ষয় পূরণ করার যে উপাদান সমূহ তার খাবার থেকে ত্রুটিযুক্ত মেটাবলিজমের কারণে গ্রহণ করতে পারে না। ইটস ফাইনাল যায় কোথায়, সেটা শক্তিতে রূপান্তরিত হয়ে যায়। এবং যে শক্তিটা হয় সে শক্তিটাও রেকটিফাইড না, এটা রেকটিফাইড না, এটা ত্রুটিযুক্ত, কলুষিত বা বিশৃঙ্খল একটা শক্তিতে পরিণত হয়। ফলে তার শরীরে পুষ্টি সাধন হয় না, একটা সুষম অবস্থা থাকে না, তার শরীরের পুষ্টি সাধনের ক্ষেত্রে ভারসাম্য রক্ষা হয় না। এই যে ভারসাম্যহীনতা, এখান থেকেই আয়োডিয়ামের সব ধরনের বিশৃঙ্খলা শুরু। আমরা এর আগে নেট্রাম কার্বনিকাম ক্লাসে বলছিলাম যে নেট্রাম কার্বনিকামেও মেটাবলিজমের সমস্যা আছে। অতএব তার শরীর কেমন, যে যে অঙ্গটা বা প্রত্যঙ্গটা বেড়ে যাওয়ার কথা না সেইটা বেড়ে যাচ্ছে, যেখানে পুষ্টি লাগার কথা না সেখানে লাগছে না, ঠিকঠাক মেটাবলিজম হচ্ছে না বিধায়, বা তার বিভিন্ন সেন্সিটিভিটির কারণে বিভিন্ন সব ধরনের খাবার গ্রহণ করতে পারছে না বিধায় সে একসময় কুলকুজা হয়ে যায়। ঠিক এইরকম একটা বিশৃঙ্খল অবস্থা আইডিএমে, সেটা হলো সার্বিক। তার খাবারটার মেটাবলিজম ত্রুটিযুক্ত, তার থেকে পুষ্টি তৈরি হয় না, শরীরে মাংস লাগে না, তার শরীরের বৃদ্ধিটা হয় না, গ্রোথ হয় না। কোথায় যায়, টোটালটাই শক্তিতে পরিণত হয়ে যায়। এই শক্তিটাও ত্রুটিযুক্ত শক্তি, রেকটিফাইড না। কিরকম ত্রুটিযুক্ত আমরা সামনের আলোচনায় সেটা পাবো। মনে রাখতে হবে আইডিএম এর বিপাকীয় প্রক্রিয়ার মাধ্যমে খাদ্য থেকে পুষ্টির যোগান হয় খুবই কম। বিপাকীয় প্রক্রিয়া বা মেটাবলিজম, অর্থাৎ বিপাকীয় খাদ্য, মেটাবলিস্ট হওয়ার যে খাদ্যের পুরোটাই শক্তি বা কর্মশক্তিতে রূপান্তরিত হয়ে যায়। ফলে প্রচুর পরিমাণে খাবার গ্রহণ করার পরও তিনি শারীরিকভাবে ক্রমান্বয়ে শীর্ণ থেকে শীর্ণতর হতে থাকেন। প্রচুর পরিমাণে খাবার গ্রহণের মাধ্যমে উৎপাদিত প্রচুর কর্মশক্তি তিনি কোনোভাবেই সঞ্চিত রাখতে পারেন না। দেখেন, কোনো এনার্জি কিন্তু ডিপোজিট রাখা সম্ভব না। আমরা বিদ্যুৎ উৎপাদন করতে পারি প্রচুর, কিন্তু বিদ্যুৎটা আমরা ডিপোজিট রাখতে পারবো না। আমরা তাপ উৎপাদন করতে পারি, তাপটা যদি আমরা শেষ করতে না পারি, ও নিজে নিজে এক সময় মানে নিঃশেষিত হয়ে যাবে। শক্তি কখনো সঞ্চিত রাখা সম্ভব না। সুতরাং এই যে কর্মশক্তি বেশি বেশি তৈরি হচ্ছে, উৎপাদিত হচ্ছে, এটাকে কোনোভাবেই সঞ্চিত রাখা সম্ভব না, এবং সঞ্চিত রাখতে তিনি পারেন না। যে করেই হোক সবটুকু শক্তি তাকে খরচ করতেই হবে। আজকে যে বিদ্যুৎ বাংলাদেশ উৎপন্ন হলো, এই বিদ্যুৎটা আজকেই শেষ, কালকের জন্য নতুন ভাবে তৈরি করতে হবে, উৎপাদন করতে হবে। এটা একটা চলমান প্রক্রিয়া এনার্জির ক্ষেত্রে। সুতরাং ওই যে উৎপাদিত শক্তি পূরণের জন্য তাকে নিরন্তর শারীরিক পরিশ্রম করতে হয়। যে শক্তি আমার আছে, শক্তিটা পড়াইতে হবে, নাহলে এটার খারাপ মানে শক্তি একটা বিপর্যয় ডেকে আনবে। অতএব প্রাকৃতিক ভাবেই তাকে কন্টিনিউয়াসলি কোনো না কোনো কাজের মধ্যে থাকতে হয়, তার এনার্জি লস করতে হবে, এটাকে লিন করে দিতে হবে, নিঃশেষ করতে হবে এবং পরিশ্রম করতে হবে। তার দৈহিক অস্থিরতা বিদ্যমান থাকে কেন? অতিরিক্ত ওই যে কর্মশক্তির কারণে। এই কর্মশক্তিটাও ত্রুটিমুক্ত না, ত্রুটিযুক্ত। কিভাবে ত্রুটিযুক্ত সে আলোচনায় আমরা ধীরে ধীরে সামনে আসবো।
দৈহিকভাবে সে অস্থির থাকে, প্রচন্ড এক শারীরিক অস্থিরতার মধ্য দিয়ে তাকে তার সমস্ত শক্তি নিঃশেষ করে দিতে হয়। আইডিএম এর রোগীর এই ধরনের শারীরিক অস্থিরতার সঙ্গে দেখা দেয় তার ইমোশন অর্থাৎ আবেগীয় স্তরে অত্যাধিক মাত্রার উত্তেজনা। আমরা এটাকে এক ধরনের উদ্বেগ বলতে পারি, তবে এই উদ্বেগের সঠিক কোনো কারণ নিরূপণ করা যায় না, বরং বলা যায় স্বয়ংক্রিয়ভাবেই আইডিএম এর এই উদ্বেগ বিদ্যমান থাকে। আমরা আগেই বলেছি আইডিএম এর অস্থিরতা পর্যায়ক্রমে শারীরিক, আবেগীয় ও মানসিক স্তরকে আঁকড়ে ধরে থাকে। তিনি মানসিকভাবে প্রচন্ড রকমের উদ্বিগ্ন থাকেন, যা তার ধারণাগুলো সম্পর্কে অনবরত কথা বলার মধ্য দিয়ে প্রকাশিত হয়। খুব বেশি কথা বলেন এবং তার যে কনসেপ্টটা তাকে প্রকাশ করতে হবে, এবং এইগুলো সে প্রকাশ করবে, অনবরত ভাবে প্রকাশ করবে, না করতে পারলে তার জন্য ঝামেলা হবে। তিনি থামতেই পারেন না, তাকে থামানো যাবে না, কিছুতেই থামানো যাবে না। ব্রেক করতে জানে না, কোথায় থামতে হবে তা জানে না, আর জানলেও সেটা করা তার পক্ষে সম্ভব না। আইডিএম এর 3টি স্তরের অর্থাৎ দৈহিক, মানসিক ও আবেগীয়, এই 3টি স্তরের অত্যাধিক ক্রিয়াশীলতাকে রোগী নিজে কখনই মার্জিত ভাবে নিয়ন্ত্রণ করতে পারেন না। ফলে কেবল যে এক ধরনের বিশৃঙ্খলাই দেখা দেয় শুধু তাই নয়, উপরন্তু আমরা একটি ভিন্ন অবস্থা দেখতে পাই। তার 3টি স্তরের এই অত্যাধিক ক্রিয়াশীলতা তাকেই ছাড়িয়ে যায় এবং নিয়ন্ত্রণ করে। তাহলে কি সেই ইমোশনকে নিয়ন্ত্রণ করতে পারে না, সে তার মেন্টালিটিকে নিয়ন্ত্রণ করতে পারে না, সে তার যে দৈহিক যে অস্থিরতা, কাজ করার প্রবণতা, মুভ করার টেন্ডেন্সি, সেটাকে সে নিয়ন্ত্রণ করতে পারে না। কোনো কন্ট্রোলিং ক্যাপাসিটি তার নিজের হাতে থাকবে না। অর্থাৎ ব্যক্তিকে নিয়ন্ত্রণ করে তার অ্যাক্টিভিটিস, কার্যকলাপ। হোমিওপ্যাথিক ওষুধগুলোর মধ্যে খুব কম ওষুধই পাওয়া যায় যে কার্যকলাপ ব্যক্তিকে নিয়ন্ত্রণ করে। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে আছে, কিন্তু আয়োডিয়াম এর হলো টোটাল ব্যক্তিটাকে নিয়ন্ত্রণ করবে, তার কার্যকলাপ, তার কর্মকাণ্ডের কাছে তিনি জিম্মি হয়ে যান। একদম কর্মকাণ্ড, তার অ্যাক্টিভিটিস এর কাছে সে জিম্মি হয়ে যায়। তিনি তার কার্যকলাপ বা কর্মকাণ্ড দ্বারা কন্ট্রোল বা নিয়ন্ত্রিত হন। তিনি কখন কি করে বসবেন তা তিনি চাইলেও আগের থেকে নির্ধারণ করে রাখতে পারেন না। ঠিক ওই সময় তার কাছে মনে হবে, তার ওই সময় যখন সে নিয়ন্ত্রণ করতে পারেন না, হয়তো এমন একটা ঘটনা ঘটবে, তিনি জামা কাপড় গোছাতে গেছেন এবং তার নিজের জামা কাপড় গোছাচ্ছেন, এবং গোছাতে গিয়ে সদ্য কেনা একটা জামা তিনি ছিঁড়ে ফেলবেন, এটা ছিঁড়ে ফেলি। ঠিক ওই সময় তার কাছে মনে হবে তার নতুন জামাটি একেবারেই বিচ্ছিন্ন রকমের, এটা গায়ে দেওয়ার মানে এটা পরার যোগ্য না, ব্যবহার করার যোগ্য না, এটা দিয়ে বরং মেজে মশার কাজ করলে খুব ভালো হবে, টান দিয়ে উনি ছিঁড়ে ফেলবেন। আবার হয়তো এমন হতে পারে উঠোন কুড়োতে গেলেন, উঠোনের পাশে থাকা ফল সমেত একটি লেবু গাছ আছে, তিনি এটা দেখে একটা দা নিয়ে ধাপ করে এটা কেটে ফেলবেন, কেটে ফেলেছেন। তার কাছে মনে হয়েছে লেবু গাছটির জন্য উপযুক্ত জায়গা এটা না, অথচ এতদিন উপযুক্ত ছিল। ওই সময় তার মনে হয়েছে হ্যাঁ উনি এটা কেটে ফেলেছেন। তিনি এসব করেন এক ধরনের ইম্পালসিভ অবস্থা শিকার হয়ে। এই ইম্পালসিভ কন্ডিশনটা সেটা হলো তার শরীর অভ্যন্তরে, তার ইমোশনে, তার মেন্টালিটিতে 3টা লেভেলই চলতে থাকে। কিন্তু যখন ইমোশন এবং মেন্টাল অবস্থাটা ব্যাপকভাবে প্রকটভাবে দেখা দেয়, তখন একটা ভিন্ন অবস্থা হয়, আমরা সামনে সেটা আলোচনা করব। আইডিএম রোগীর পুরো নিয়ন্ত্রণ থাকে তার কর্মক্ষমতা বা কর্মশক্তির কাছে। আমরা স্পষ্ট করেই বলতে পারি তিনি তার এনার্জিকে নিয়ন্ত্রণ করতে পারেন না, বরং এনার্জি দ্বারা নিয়ন্ত্রিত হন। ফলে প্রতিনিয়ত তাকে একটা গতিশীলতার মধ্যে, একটা মুভিং কন্ডিশনের মধ্যে থাকতে হয়, কাজ করতে হয়। তিনি স্থির হতে পারেন না, তাকে কিছু না কিছু করতেই হবে। তার ভিতরে উৎপাদিত, তার শরীরে দেহে উৎপাদিত কর্মশক্তি, সঞ্চিত কর্মশক্তি তাকে নিঃশেষ করতেই হবে, তার সবটুকু শক্তি তাকে পড়াতে হবে। আইডিএম এর রোগীকে সার্বক্ষণিক কাজে থাকতে হবে, তাকে কাজ করে যেতে হবে। তিনি নিরন্তর কিছু না কিছু করতে থাকেন শুধু তার বাড়তি কর্মশক্তি পূরণের জন্য।
এখানে একটা মজার কথা বলি, ইঁদুর সম্পর্কে আমরা অনেকেই জানি। ইঁদুরের ধর্ম হলো কি? কাটুস কুটুস। সে এটা কাটবে, ওটা কাটবে, কাগজ কাটবে, বই কাটবে, যা পাইবে সেটা কাটবে। কিছু না পাইলে পুরানা স্যান্ডেল পাইছে ওইটাকে কাটবে। ইঁদুরে তো কাটাকাটি করে কেন? ইঁদুর যা কাটে এগুলো তো খায় না, ওটার খাদ্য না। কিন্তু ইঁদুরকে ওটা কাটতেই হয়। ইঁদুর এটা কেন কাটে? কাটে এর কারণ হলো ইঁদুরের সামনের দিকের দাঁতগুলো হলো ক্রমবর্ধমান। এই দাঁতগুলা বলতে থাকে, বাড়তে থাকে, গ্রোয়িং পজিশনে থাকে। ইঁদুর যদি নিয়মিত কাটুস কুটুস না করে তাহলে তার দাঁত বড় হয়ে যাবে। দাঁত এত বড় হবে যে কয়েকদিনের মধ্যে সে তার মুখ বন্ধ করতে পারবে না, হ্যাঁ করে থাকতে হবে, খাবার খেতে পারবে না এবং সে মারা যাবে। সুতরাং ন্যাচারালি ইঁদুর তার দাঁতকে ছেটে রাখার জন্য, ছোট করার জন্য তাকে নিয়মিত কাটুস কুটুস করতে হয়। আমরা আয়োডিনের রোগীটাকে এভাবে বলতে পারি যে আয়োডিএম এর রোগী, তার যে কর্মশক্তি মানে ফল্টি মেটাবলিজমের কারণে তার যে ত্রুটিযুক্ত কর্মশক্তি উৎপাদন হয়েছে, এই শক্তিটা তাকে পড়াতে হবে। যেভাবেই করে নিঃশেষ করতে হবে। যতক্ষণে নিঃশেষ না হবে ততক্ষণ পর্যন্ত তিনি স্থির হতে পারবেন না। আর এর জন্য তাকে কিছু না কিছু করতেই হবে, কাজের উপরে থাকতে হবে। যদি তিনি এটা করতে না পারেন তাহলে মানসিকভাবে তিনি অস্থির হয়ে পড়বেন। দেখেন, যখন এই কাজটা সে ফিজিক্যালি এই শক্তিটা নষ্ট করতে না পারবেন, তখন এটা প্রভাবিত করবে তার মেন্টাল স্টেটকে। একটা ইম্পালসিভ কন্ডিশন দেখা দিবে তখন, যা তাকে এক পর্যায়ে, ইম্পালসিভ কন্ডিশনটা মেন্টাল স্টেটের ক্ষেত্রে কাটে না, তারপরে বললাম এক ধরনের পেশনা, যা তাকে এক পর্যায়ে অস্থির আবেগীয় অবস্থার দিকে ঠেলে দেয়। এ পর্যায়ে তিনি ক্ষিপ্র হয়ে উঠতে পারেন, মারাত্মক ক্ষিপ্র হয়ে যেতে পারেন। তিনি তার আবেগকে সংযত রাখার ক্ষমতা পুরোপুরি হারিয়ে ফেলেন। এ ধরনের পরিস্থিতিতে তিনি ক্ষিপ্র হয়ে ওঠেন, আক্রমণাত্মক আচরণ শুরু করেন এবং খুন করার টেন্ডেন্সি পর্যন্ত তার মধ্যে চলে আসতে পারে। যদিও কোনো আয়োডিনের রোগী খুন করছে বা খুনি হয়েছে এরকম দেখা যায় না, তবে তার অ্যাগ্রেসিভনেসটা ওইরকমই থাকে। অবশ্যই আপনারা এমন কিছু শিশু রোগী দেখবেন যারা শ্রেণীকক্ষে বা পড়ার কক্ষে তার টেবিলে বা ডেস্কের কাছে দাঁড়িয়ে পড়তে বা লিখতে অভ্যস্ত। এসব শিশু চেয়ারে বসে পড়তে পারে না, এরা চেয়ারে বসে লিখতে পারে না, তাদের দাঁড়িয়েই পড়াশোনা করতে হয়। একটু মনোযোগী হলে আপনি ওইসব শিশুর মধ্যে হয়তো আয়োডিএম এর প্রতিচিত্র খুঁজে পাবেন। সে দাঁড়াবে, একটু লিখবে, একটু হাঁটবে, ওই পাশে যাবে, এই পাশে যাবে, দৌড় দিয়ে পেছনে যাবে, ঠিক আছে, আবার সে পড়বে, তো স্থির থাকতে পারবে না। আর একটু যত্নশীল যদি আমরা হই তাহলে আমরা পেয়ে যাব যে ওই শিশুদের মধ্যেও তাদের অনিয়ন্ত্রিত কর্মশক্তি নিঃশেষ করা বা পড়ানোর একটা তাগিদ আছে। যদি শিশুটি আয়োডিএম এর অধীন হয় তাহলে এই তাগিদ তো অবশ্যই থাকতেই হবে। এই ধরনের কোনো শিশুর মা হয়তো আমাদের কাছে এসে কমপ্লেন করবে, তার শিশুটি এক মুহূর্তের জন্য স্থির থাকতে পারে না, সে বারবার ঘরের বাইরে বের হতে চায়, বাইরে থাকলে আবার ঘরে ঢুকতে চায়। সে হয়তো দৌড়িয়ে একটা গাছের পাতা ছিঁড়বে, আবার পাতাটিকে নিয়ে উঠোনের অন্য প্রান্তে ছুটে যাবে এবং পাতাটি ছুঁড়ে ফেলে দিবে, আবার আরেকটি পাতা ছেঁড়ার জন্য সে ছুট লাগাবে। দেখুন, কাজ না, তুচ্ছ কাজ, বাট তাকে ছুটতে হবে, তাকে ব্যস্ত থাকতে হবে, তার এই অপশক্তিটাকে নিঃশেষ করতে হবে। সো সে এটা করবে, ন্যাচারালি করবে। শিশুদের মধ্যে অকারণে দৌড়ানোর অদম্য ইচ্ছা, আইডিএমের শিশু ততক্ষণ পর্যন্ত এই অস্থিরতা প্রকাশ করে যতক্ষণ পর্যন্ত তারা দুর্বল হয়ে না পড়ে। অর্থাৎ সবটুকু কর্মশক্তি না পড়ানো পর্যন্ত সে কোথাও স্থির হতে পারে না। আমরা এই ধরনের আয়োডিয়াম সদৃশ অস্থির শিশুর সঙ্গে অবশ্যই টিউবারকুলিনাম ও ট্যারেন্টুলা তুলনা করতে পারি, কারণ বর্ণিত অবস্থার লক্ষণে এই ওষুধ দুটি আয়োডিয়ামের খুব কাছাকাছি। আমরা টিউবারকুলিনামের শিশুর মধ্যে অস্থিরতার বিষয়টি পেয়ে থাকি। টিউবারকুলিনামের এই অস্থিরতা কোনো কোনো সময় আয়োডিয়ামের সঙ্গে গুলিয়ে যাওয়াটা অস্বাভাবিক না। দুটি ওষুধই অস্থিরতার সঙ্গে আবার শীর্ণতাও আছে, সার্বজনীন শীর্ণতা। তবে ওষুধ দুটির এই লক্ষণ যুগলে মৌলিক পার্থক্য আছে, এই পার্থক্যের জায়গাটা আমাদের বুঝতে হবে। টিউবারকুলিনামের অস্থিরতার পেছনে রয়েছে অসন্তুষ্টি, অতৃপ্তি। টিউবারকুলিনামের শিশু
কিছুতেই তার বর্তমান অবস্থা নিয়ে সন্তুষ্ট থাকতে পারে না। কোনো কিছুই স্থায়ীভাবে তাকে তৃপ্তি দিতে পারে না। আমরা টিউবারকুলোনিয়ামের ক্লাসে বলেছিলাম, বর্তমান অবস্থা নিয়ে এক ধরনের নিরন্তর অতৃপ্তি বা অসন্তুষ্টি টিউবারকুলোনিয়ামের ভেতরে থেকেই যায়। আর এই অবস্থায় তাকে ভীষণ অস্থিরতার নাগপাশে বেঁধে রাখে। অপরদিকে আইওডিএম এর অস্থিরতার মূল কারণ আমরা আগেই বলেছি, তার ত্রুটিযুক্ত মেটাবলিজমের কারণে অত্যাধিক অসংস্কৃত কর্মশক্তি উৎপাদন, যে কর্মশক্তি তাকে অস্থির করে তোলে। সে অস্থির থাকে কর্মশক্তি নিঃশেষ না হওয়া পর্যন্ত। এই অসংস্কৃত কর্মশক্তি বা ত্রুটিযুক্ত কর্মশক্তি পুরোপুরি পোড়াতে না পারলে তাকে ইম্পালসিভ অবস্থায় নিয়ে যায়, সে আবেগীয় ভাবে অস্থিরতার শিকার হয়। সুতরাং তাকে কিছু না কিছু করতেই হবে, সবটুকু শক্তি তাকে পোড়াতে হবে। তার অস্থির না থেকে কোনো উপায় নেই। শক্তি শেষ হলে তবে সে ক্লান্ত হয়ে পড়বে এবং স্থির হয়ে যাবে। তখন আবার ক্ষুধা লাগবে, তাকে খেতেই হবে। খাওয়ার 20 মিনিট পর থেকেই তার কর্মশক্তি উৎপাদন শুরু হতে থাকবে, আবার সে কাজে লেগে যাবে। এই যে খাবার নিবে, খাবার তো শক্তিই হবে, ম্যাক্সিমামটাই শক্তি হবে, পুষ্টি আসবে না। কিন্তু তার কথা বলছিলাম, টিউবারকুলোনিয়াম ও আইওডিয়াম দুটি ওষুধই শীর্ণতা আছে, দুটি ওষুধই সার্বদেহিক শীর্ণতা দেখা যায়। তবে ওষুধ দুটির মধ্যে মর্মান্তিক পার্থক্য হলো, টিউবারকুলোনিয়াম স্বাভাবিক খাবার গ্রহণ করে অথচ দিন দিন শীর্ণ হতে থাকে, তুলনামূলক কম, আইওডিএম এর চেয়ে কম। টিউবারকুলোনিয়ামের শীর্ণতা শুরু হয় আকস্মিক কোন রোগ আক্রান্ত হওয়ার পর থেকে। পাশাপাশি ওষুধটির শীর্ণতার লক্ষণের সঙ্গে অনিয়মিত জ্বর, রাত্রিকালীন ঘাম, এর দুটি লক্ষণ প্রায় ক্ষেত্রেই কনকমিটেন্ট হিসেবে থাকে। পক্ষান্তরে আইডিএম এ প্রচুর পরিমাণে ও ঘন ঘন খাবার গ্রহণ করতে হয়। অত্যাধিক খাবার খাওয়ার পরও ত্রুটিযুক্ত মেটাবলিজমের কারণে তার শারীরিক পরিপোষণ ক্রিয়া সঠিকভাবে সম্পন্ন হয় না, শরীরের যথাযথ পুষ্টি সাধন হয় না। এই পুষ্টি সাধন না হয়ে অত্যাধিক পরিমাণে ত্রুটিযুক্ত কর্মশক্তি উৎপাদিত হয়, ফলে সে দিন দিন ওজন হারাতে থাকে। আইডিএম এর শীর্ণতার পাশাপাশি শরীরের বিভিন্ন গ্রন্থি বা গ্ল্যান্ডের স্ফীতি ও কাঠিন্য দেখা দেয়। বিশেষ করে লিম্ফেটিক গ্ল্যান্ড, এই গ্ল্যান্ডগুলোর স্ফীতি এবং কাঠিন্য দেখা দেয়। একই সঙ্গে রোগী ভীষণ গরম কাতরতা অনুভব করে। গ্ল্যান্ডের স্ফীতি ও প্রচন্ড গরম কাতরতা আইডিএম এর সার্বদৈহিক শীর্ণতার দুটি প্রধান কনকমিটেন্ট লক্ষণ। তাহলে কি গ্ল্যান্ডের স্ফীতি এবং গরম কাতরতা এই দুটো থাকতে হবে তার শীর্ণতার সঙ্গে, দেন আমরা আয়োডিয়াম চিন্তা করতে পারি। অস্থিরতায় আয়োডিয়াম এর সঙ্গে আরেকটি ওষুধ তুলনীয়, যে তুলনীয় ওষুধ সেটা হলো ট্যারেন্টুলা হিসপ্যানিয়া। মনে পড়ছে যে আমি তালে ভালো তালে মন্দ নিষ্ঠুরতম ট্যারেন্টুলা, এরকম একটা নিবন্ধন আমি লিখেছিলাম এক সময়। শক্তিশালী ও সুগভীর অ্যান্টিসিপিলিটিক ওষুধ ট্যারেন্টুলা হিসপ্যানিয়া। ট্যারেন্টুলা ভীষণ অস্থিরতা আছে। আমরা টিউবারকুলোনিয়ামের ক্লাসে ট্যারেন্টুলার একটি শিশু রোগীর কথা বলেছিলাম, আপনারা হয়তো স্মরণ করতে পারছেন যারা টিউবারকুলোনিয়ামের ক্লাসটা ছিলেন। আরাফ নামের সেই শিশুটির কথা। আরাফ আমার চেম্বারে 30 মিনিট অবস্থান করেছিল, 30 মিনিটের মতো। ওই 30 মিনিটে সে 5 সেকেন্ডের জন্য স্থির হতে পারেনি, তাকে কোনো না কোনো অঙ্গ সঞ্চালন করতেই হয়েছিল। আমরা আগে বলেছি আইওডিএম এর অস্থিরতার শুরু তার শারীরিক স্তর, অস্থিরতা শুরু হয় তার শারীরিক স্তর থেকে, যা পর্যায়ক্রমে মানসিক ও আবেগীয় স্তরকে প্রভাবিত করে। এক ধরনের ইম্পালসিভ অবস্থার সৃষ্টি হয়। আইওডিএম এর এই চরিত্র প্রমাণ করে ওষুধটি প্রধানত অ্যান্টিসাইকোটিক গুণ সম্পন্ন। আর উঁচু মাত্রার শীর্ণতা টিউবারকুলার পরিচায়ক। অন্যদিকে ট্যারেন্টুলা অ্যান্টিসিপিলিটিক গুণ সম্পন্ন হওয়ায় এর অস্থিরতার শুরু স্নায়বিক স্তর থেকে। দেখেন, একটা হলো যে শারীরিক, ইমোশন এবং মেন্টাল অবস্থায়
রেস্টলেসনেস অবস্থাটা দেখা দেয়, যেহেতু এটা সাইকোটিক গুণ সম্পন্ন, মেইনলি সাইকোটিক এবং টিউবারকুলোজ গুণ সম্পন্ন। কিন্তু অ্যান্টিসিপিলিটিক ট্যারেন্টুলার যে অস্থিরতা বা রেস্টলেসনেস কন্ডিশন, এটা তার নার্ভ সিস্টেম থেকে শুরু হয়, নার্ভস লেভেল থেকে। কারণ ওষুধটা অ্যান্টিসিপিলিটিক গুণ সম্পন্ন। মনে রাখতে হবে সিফিলিস পায়োজন মানব দেহের স্নায়ুতন্ত্রের উপর চরম আঘাত হানতে চেষ্টা করে, স্নায়ুসমূহের কর্মকাণ্ডকে বিধ্বস্ত করে দেয়। আমরা ওষুধটির মধ্যে স্নায়ুতন্ত্রের হাইপার অ্যাক্টিভিটি দেখতে পাই। রোগী মারাত্মক অস্থিরতায় ভুগতে থাকেন, তার এই অস্থিরতা স্নায়বিক অস্থিরতার বহিঃপ্রকাশ। ট্যারেন্টুলার একটি গুরুত্বপূর্ণ দিক হলো নিষ্ঠুরতা। আমি বলি, হাসতে হাসতে মানুষ খুন করার মতো প্রবৃত্তি যদি কোনো হোমিওপ্যাথিক ওষুধে রোগীর মধ্যে থেকে থাকে, তবে সেটা নিঃসন্দেহে ট্যারেন্টুলা এক্সপেরিয়েন্স। মনে রাখতে হবে ট্যারেন্টুলা তার নিষ্ঠুরতার ক্ষেত্রে যথেষ্ট ট্যালেন্টের পরিচয় দেয়। ট্যারেন্টুলা ট্যালেন্টের পরিচয় দেয় কোথায়? তার নিষ্ঠুরতার ক্ষেত্রে। সে একের পর এক নিষ্ঠুর কর্মকাণ্ড ঘটিয়ে যাবে, কিন্তু এসব কাজের কোনো সাক্ষী রাখবে না। সে তার প্রতিটি অঘটন পরিকল্পিতভাবে ঘটাবে। আমরা নিশ্চিত ধরে নিতে পারি অস্থিরতার সঙ্গে পরিকল্পিত নিষ্ঠুর কর্মকাণ্ড ট্যারেন্টুলার অন্যতম একটা বৈশিষ্ট্য। ধরুন, অনেকগুলো শিশু তাদের বাবা মায়ের সঙ্গে কোনো একটা সামাজিক অনুষ্ঠানে অংশ নিয়েছে। এর মধ্যে একটি শিশু তার বাবা মায়ের কাছ থেকে চুপিসারে পেছন থেকে গিয়ে অন্য একটা শিশুকে চিমটি কেটে আবার চুপচাপ তার বাবা মায়ের কাছে এসে দাঁড়িয়ে রইল। তাকে দেখে বোঝার কোনো উপায়ই থাকবে না যে সে গোপনে গিয়ে আরেকটি শিশুকে চিমটি কেটে এসেছে। সে নিজেকে খুব মার্জিত রাখতে সক্ষম হয়। বড় ধরনের অপরাধ করার পরও তার শরীরের ভাষায়, মানে বডি ল্যাঙ্গুয়েজ আমরা যেটা বলি, মুখ ছবিতে অপরাধ বোধের কোনো চিহ্নই প্রকাশ পায় না। এটা ট্যারেন্টুলার মূল্যবান একটি লক্ষণ। হোমিওপ্যাথিক ওষুধগুলোর মধ্যে ট্যারেন্টুলার চেয়ে নিষ্ঠুর ওষুধ আমার জানা মতে নাই। যদি কেউ জানা থাকে একটু নক দিবেন, জানাবেন আমাকে, আমি সেটা কম্পেয়ার করব। পৃথিবীতে যত সিরিয়াল কিলার, যত পরিকল্পিত খুনির ঘটনা আপনি পাবেন, একটু চিন্তা করুন, হিস্ট্রি গুলো পড়তে থাকেন, দেখবেন প্রায় সব পরিকল্পিত খুনি বা সিরিয়াল কিলার ট্যারেন্টুলার। আমাদের এই ক্লাসে তো ইন্ডিয়ান বা ভারতের অনেক চিকিৎসক থাকেন বা শ্রোতা থাকেন। তো ভারত উপমহাদেশের ইতিহাস আমরা যারা জানি বা আপনারা যারা জানেন বা এই ইতিহাস নিয়ে যাদের আগ্রহ আছে, তারা অবশ্যই জানেন একসময় ভারত উপমহাদেশের বিভিন্ন জায়গায় জালের মতো ছড়িয়ে ছিল একটি বিশেষ সম্প্রদায়ের লোকজন, যাদের বলা হতো ঠগী। এই ঠগী সম্প্রদায়ের পেশাই ছিল পরিকল্পিতভাবে পথচারীদের খুন করে তাদের সর্বস্ব লুট করে নিয়ে মরদেহ গুম করে ফেলে। ঠগীরা দাবি করতেন তারা মা ভবানীর অনুসারী। এরা নির্দিষ্ট কোনো ধর্মের অনুসারী ছিলেন না। হিন্দু, মুসলিম, খ্রিস্টান সহ বিভিন্ন ধর্মাবলম্বী লোকের সমন্বয়ে গঠিত আলাদা একটা আলাদা একটা মতবাদ সম্পন্ন মতামতের অনুসারী ছিল ঠগী সম্প্রদায়। নিজদের মধ্যে মনের ভাব আদান প্রদান করার ক্ষেত্রে এরা রামসি নামে ভিন্ন একটা ভাষারীতি ব্যবহার করতেন। ঠগীরা দলবদ্ধ হয়ে মানুষ খুন করার কাজ করত। তাদের পরিকল্পনা এতই নিখুঁত ছিল, দশকের পর দশক কেউ তাদের খুনি হিসেবে শনাক্ত করতে পারেনি। তারা মানুষ খুন করার কাজে হাতিয়ার হিসেবে ব্যবহার করত এক খণ্ড কাপড়। একটি পরিসংখ্যান থেকে জানা গেছে যে 1740 থেকে 1840, এই 100 বছরে ভারত উপমহাদেশে ঠগীদের হাতে, এই যে পরিকল্পিত খুনি, ঠগীদের হাতে 10 লক্ষেরও বেশি মানুষের প্রাণ গেছে। কিন্তু তাদেরকে কেউ ধরতে পারেনি যে তারা এই খুনগুলো করে। এর মধ্যে রাজ পরিবারের সদস্য, সেনা সদস্য, বড় বড় ব্যবসায়ী, সাধারণ পথিক, ইভেন ভিক্ষুক পর্যন্ত তারা খুন করছে। ব্রিটিশ ভারতের একজন অ্যাডমিনিস্ট্রেটর, একজন প্রশাসক আসছিলেন, ওনার নাম ছিল স্যার উইলিয়াম হেনরি স্লিম্যান। 1820 খ্রিস্টাব্দে ঠগীদের বিষয়টি উনি প্রকাশ্যে আনতে সক্ষম হন।
এরপর তার দীর্ঘদিনের এই যে হেনরি স্লিম্যানের উইলিয়াম হেনরি স্লিম্যানের দীর্ঘদিনের একনিষ্ঠ শ্রম গবেষণা ও সাহসী পদক্ষেপে ঠগীদের তৎপরতা সম্পর্কে বিশ্ববাসী জানতে পারে। স্লিম্যানের চেষ্টায় 1840 সালের মধ্যে ভারতীয় উপমহাদেশ থেকে ঠগীদের অস্তিত্ব মুক্ত হয়। যদিও 1853 সালে স্লিম্যানের ছেলে হেনরি আর্থার স্লিম্যানের কাছে ঠগীদের একটি দল ধরা পড়েছিল। 1853 সালের ওই ঘটনাকে একটা বিচ্ছিন্ন ঘটনা হিসেবেই দেখা যায়। ঠগী নামে শ্রী পান্থের লেখা একটা বই আছে, ইতিহাস ভিত্তিক একটা গ্রন্থ আছে, আপনারা চাইলে বইটি পড়তে পারেন। এবং আমি মনে করি যে এটার মধ্যে মনস্তাত্ত্বিক অনেক বিষয় আছে, অনেক বিষয় আছে। বইটা যারা একটু ভালো হোমিওপ্যাথি করতে চান তাদের সবাই পড়া উচিত। বইটার নাম হলো ঠগী, লিখেছেন শ্রী পান্থ। আচ্ছা, আমরা আইডিয়া বলছিলাম, তাহলে কি একদম নিখুঁত ভাবে পরিকল্পনা মাফিক নিষ্ঠুরতম কাজটা করতে পারে ট্যারেন্টুলা। ট্যারেন্টুলার বিষয় আবার সামনে আরেকটু আসবে। যাই হোক, আমরা আইডিয়াম যেমন অনবরত কাজ করতে থাকে, ট্যারেন্টুলার শিশু কাজ না করলেও সে বিরামহীন তার হাত পা নাড়াতে থাকে। আপনি হয়তো তার বাবা মায়ের কাছ থেকে এমন অভিযোগ পাবেন, আমার শিশুটি ঘুমালেও হাত পা নাড়তে থাকে। আমার মনে হয় সম্ভবত তারেক ইমাম স্যার একটা ভিডিও দেখাইছিলেন যে ঘুমায় ঘুমায় হাত পা নাড়তে আছে ট্যারেন্টুলার শিশু। ঠিক খেয়াল নাই কে দেখা, তারেক স্যার দেখাইছেন বোধ হয়, খুব চমৎকার। আচ্ছা, হাত পা নাড়তে থাকে। ট্যারেন্টুলার এই অস্থিরতা ওই সময় পর্যন্ত চলতে থাকে যে সময় পর্যন্ত সে ক্লান্ত হয়ে না পড়ে। আইডিএম এর সঙ্গে ট্যারেন্টুলার আর কি চমৎকার তুলনার জায়গা আছে। আপনি এমন কিছু রোগী পাবেন যারা অভিযোগ করে থাকেন। দেখেন, মজার ব্যাপার, এটা আমরা মানে বিশেষ করে উচ্চবিত্ত এবং উচ্চ মধ্যবিত্ত সোসাইটিতে আমরা এটা দেখি। রাতে ঘুমোতে যাওয়ার আগে বেশ কিছু সময় হাঁটাহাঁটি করতে হয়, তিনি না হেঁটে বরং দৌড়ালে আরো ভালো হয়। এইসব রোগীর মধ্যে নারী রোগী বেশি। যিনি বলবেন আমি রাতে সরাসরি ঘুমাতে পারি না, আমার ঘুম আসে না, বিছানায় শুয়ে আবার আমাকে বিছানা ছেড়ে উঠে যেতে হয়, আমাকে বেশ কিছু সময় হাঁটাহাঁটি করতে হয়, হাঁটাহাঁটি করার পর আমি বেশ কিছু সময় হেঁটে আসার পর আমি ঘুমোতে পারি। আপনি তার সঙ্গে কথা বলুন, কথা বললে অবশ্যই বুঝতে পারবেন তিনি ট্যারেন্টুলার অধীন, নট আইডিয়াম। ট্যারেন্টুলার এই নারীকে কেন এভাবে হাঁটতে হয়, বিশেষ করে ঘুমানোর আগে? এর উত্তর হলো তাকেও বেশ কিছু শক্তি পড়াতে হয়। আমি কিন্তু ট্যারেন্টুলা শুধুমাত্র অস্থিরতার কারণে এখানে আনিনি, ট্যারেন্টুলা এখানে এনেছি তুলনায় আরো একটা কারণে। এটা কি, তাকে যে শক্তিটা পড়াতে হয় সে সেটা পড়ায়, নইলে ওই শক্তি তাকে বেশ অস্থির করে রাখে। শুনলে অবাক হবেন, ট্যারেন্টুলার এই বিশেষ শক্তি হচ্ছে যৌন স্তরের শক্তি, যা তাকে তাড়িত করে। তিনি নিজেও জানেন না যে তার সঙ্গে কি হচ্ছে, কি ঘটছে, কেন তার সঙ্গে এমন হচ্ছে এবং তার কি করা উচিত, এটা কিন্তু বুঝে উঠতে পারেন না। বাট একটা পেশনা তার মধ্যে তৈরি হয়। বাহ! সুতরাং তিনি কেবল হাঁটেন, পারলে দৌড়ান বা দৌড়াতে চান। ট্যারেন্টুলা যৌন স্তরের শক্তিও এক ধরনের ত্রুটিযুক্ত যৌন শক্তি, মনে রাখতে হবে। ফল্টি ফল্টি এই শক্তিটাও ফল্টি সেক্সুয়াল এনার্জি, যা তাকে হাঁটতে বাধ্য করে, দৌড়াতে বাধ্য করে। মনে রাখবেন, ট্যারেন্টুলা also has a great sexual urge with a great sex drive. Tarantula has a great sexual urge with a great sex drive, যা রোগীকে ইম্পালসিভ অবস্থায় পৌঁছে দেয়, বাট সে বুঝতে পারে না যে আসলে আমার সমস্যাটা কোথায়। এক্ষেত্রে কেউ কেউ হয়তো বা বলবেন যে প্লাটিনাম আছে। হ্যাঁ, প্লাটিনাম আছে, কিন্তু প্লাটিনামের ওই যে শক্তিটা, যে বিকৃত শক্তি উৎপাদিত হয়, বিকৃত যৌন শক্তির কারণে প্লাটিনাম ইম্পালসিভ হয় না, সেটা তার দৈহিক বিষয়, তার অ্যানাটমিক্যাল বিষয়টাই বেশি। যাই হোক, এটা পরে আসবো। আর কিছু বিষয় আছে তার সিচুয়েশন এবং মেন্টাল ইমোশনাল বিষয়, এনার্জির কোনো কাজ নেই এখানে। সো এখানে
প্লাটিনাম তুলনীয় না। আমরা ট্যারেন্টুলা নিয়ে বেশি কিছু এবার বলতে চাচ্ছি না এই কারণে যে ভবিষ্যতে হয়তো বা ট্যারেন্টুলাটা ক্লাস করতে হবে। কারণ ওই যে অপশক্তি, একটা হলো যে সেক্সুয়াল মানে ডিফল্টি সেক্সুয়াল এনার্জি, আর একটা বললাম যে ফল্টি ওয়ার্কিং এনার্জি। এই তফাৎগুলো তুলে ধরার জন্য ট্যারেন্টুলার একটা ক্লাস পরে আমাদের করতে হবে। কেন হয় ট্যারেন্টুলারে যে ডিফল্টি কেন হয় ইত্যাদি হয়, এটা ট্যারেন্টুলার আলোচনায় আমরা এটা ক্লিয়ার করবো। যাই হোক, আমরা আইডিএম বলছিলাম। আইডিএম এর যে কোনো বয়সের রোগী যে পরিমাণে খাবার গ্রহণ করেন, আমরা বলবো তা আসলে দুর্দান্ত এবং যথেষ্ট। বয়স এবং তার মান অনুযায়ী যথেষ্ট। অথচ এই পর্যাপ্ত পরিমাণে খাবার খাওয়া সত্ত্বেও তার শরীরের ওজন হারাতে থাকে, তার দৈহিক ওজন ক্রমশ হ্রাস পেতে থাকে, শরীরের মাংস ক্ষয় হতে থাকে। মনে রাখতে হবে, প্রচুর খাবার খাওয়া সত্ত্বেও ক্রমশ দৈহিক ওজন কমতে থাকা ও শরীরের মাংস ক্ষয় হওয়া আইডিএম এর একটি বিশেষ বৈশিষ্ট্য। আমি বলবো আইডিএম এর এই বিশেষ বৈশিষ্ট্য বা বিশেষ লক্ষণটি একটি গুরুত্বপূর্ণ কনকমিটেন্ট লক্ষণ হলো আইডিএম এর রোগী যথেষ্ট খাবার গ্রহণ করার পরেও ওজন হ্রাস পাওয়া, অর্থাৎ শীর্ণতার পাশাপাশি মাংস ক্ষয়ের সঙ্গে তার শরীরের গ্ল্যান্ড গুলো স্ফীত হয়ে যায়, গ্রন্থিগুলো বড় হয়ে যায়। এই গ্রন্থির মধ্যে লিভারও কিন্তু একটি গ্রন্থি, সেটাও লার্জ হতে পারে। আমরা থেরাপিউটিকে যাব না, আগেই বলেছি। অতএব ওইভাবে না যে গ্রন্থিগুলো বড় হয়ে যায়, শরীরের সব গ্ল্যান্ড বা গ্রন্থি বড় হতে থাকে, ফুলে ওঠে এবং শক্ত হয়ে যেতে শুরু করে। কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় গ্রন্থিগুলো পাথরের মতো শক্ত হয়ে যায়। আইডিএম আইডিএম টিউবারকুলার অবস্থার একটি টিউবারকুলাস কন্ডিশনের বা টিউবারকুলার অবস্থার একটা সুগভীর গুরুত্বপূর্ণ ওষুধ। আইডিএম এর পরিচয়ক ও চরিত্রগত লক্ষণের মধ্যে ক্রমবর্ধমান সার্বভৌমিক শীর্ণতা ও গ্ল্যান্ড বা গ্রন্থি সমূহের স্ফীতি আমরা টিউবারকুলোনিয়ামের বিভিন্ন প্রস্তুতির মধ্যে পেয়ে থাকি। তবে ওষুধ দুটির মধ্যে যথেষ্ট স্বাতন্ত্র্য আছে। টিউবারকুলোনিয়ামের ক্লাসে আমরা বলেছিলাম টিউবারকুলোনিয়ামের মতো আইডিএমও এক ধরনের উৎকণ্ঠিত বা অস্থির অবস্থা থাকে। তার এই উৎকণ্ঠা বা অস্থিরতা বর্তমান কি নিয়ে, অর্থাৎ তার এনার্জি পড়াতে হবে। টিউবারকুলোনিয়াম যেমন এক জায়গায় স্থির থাকতে পারেন না, এই অবস্থাটি আইডিএমও আছে। দুঃখিত, ঝামেলা তো হবে, একটু ঝামেলা হয়। আমরা বলছিলাম আইডিএম এর এই অস্থিরতা হলো বর্তমান সময়কে নিয়ে। আর আরো যদি স্পেসিফিকলি বলি, তার এই অপশক্তিকে বাদ দিতে হবে, পড়াতে হবে। টিউবারকুলোনিয়ামে স্থান পরিবর্তন করতে হয় তার মানসিক তুষ্টির জন্য। অন্য কোথাও যেতে চান, যে জায়গাটির কথা আগে ভাগেই ভেবে রাখেন। আইডিএম কে অবিরাম কোনো না কোনো কাজ করতে হয়, কাজ করতে পারলে তিনি ভালো থাকেন। তার কাজ করতে হয় তার শরীরে উৎপাদিত ত্রুটিযুক্ত কর্মশক্তিকে পুরোপুরি পোড়ানোর জন্য। তা না হলে ওই ত্রুটিযুক্ত কর্মশক্তি তার মানসিক আবেগীয় স্তরে প্রেষণা বা ইম্পালসিভ অবস্থা তৈরি করবে। আমরা দেখি আয়োডিনের মধ্যে এক ধরনের দহন বিদ্যমান থাকে, কম্প্রেশন যেটা বলছিলাম।
আইডিএম এর প্রধান থিমই হলো দহন, একেবারে পরিষ্কার কথা, এটা থিমটাই হলো দহন, অভ্যন্তরীণ দহন। ফুয়েল বা জ্বালানি চালিত একটা ইঞ্জিনের ভেতরে যেমন বিস্ফোরণ তৈরি হয় এবং বিস্ফোরণ তৈরি হয়ে ইঞ্জিনটিকে চালু রাখে, আইডিএম এর অভ্যন্তরীণ অবস্থা ঠিক তেমন। খাদ্য, মেটাবলিজম, ত্রুটিযুক্ত মেটাবলিজম, এনার্জি, এনার্জিটা তার শরীরে দেওয়া হচ্ছে এবং সেখানে একটা দহনের তৈরি হচ্ছে, পোড়াচ্ছে, এক কথায় আগুন হচ্ছে। আইডিএম এর অভ্যন্তরীণ অবস্থাও ওই রকমই ত্রুটিযুক্ত মেটাবলিজমের কারণে যেটা হয়, বারবার বলছি। আর এই শক্তি মানুষ নামের ইঞ্জিনটাকে সার্বক্ষণিক চালু রাখতে, কাজ করতে বাধ্য করে। কুলিনামের ক্ষেত্রে আমরা বলেছিলাম এই ওষুধের রোগী পরিচালিত হন তার আবেগ দ্বারা, আর টিউবার কুলিনাম পুরোপুরি আবেগ তাড়িত, পক্ষান্তরে আইডিয়াম চালিত হয় এনার্জি দ্বারা, কর্মশক্তির দ্বারা। আর এই কর্মশক্তিটা হলো ত্রুটিযুক্ত কর্মশক্তি। স্যার, সম্ভবত অসুস্থতার জন্য একটু সমস্যা হচ্ছে, আপনারা একটু ধৈর্য ধরে আমাদের সাথে থাকবেন। আচ্ছা, আমরা বলছিলাম আইডিয়াম এনার্জি চালিত, আর এই এনার্জি পোড়ায় তৈরি হয় আগুন, উত্তাপ। তার অভ্যন্তরে উত্তাপের তৈরি যে হয়, সৃষ্টি হয় দহন ক্রিয়ার ফলে, তিনি গরম কাতর হয়ে পড়েন। অ্যাপ্রোটোনামের সঙ্গে তুলনা করা যায়, কিন্তু অ্যাপ্রোটোনাম ক্ষীণতা, সেটা হলো, এটাও মেটাবলিজমের বিষয়। যাই হোক, এটা জরুরি মনে করছি না আমি। তবু বলি যে আইডিএমের সার্বজনীন ক্ষীণতা অ্যাপ্রোটোনামের ক্ষীণতা থেকে আলাদা, ক্ষীণতা শুরুর দিক থেকে। আইডিএমের ক্ষীণতা যেমন একই সঙ্গে পুরো শরীরে দেখা যায়, অ্যাপ্রোটোনামের ক্ষীণতা শুরু হয় নিম্নাঙ্গ থেকে, পায়ের দিক থেকে। ঠিক নেট্রামিউরের উল্টা, নেট্রামিউরের ক্ষীণতা আছে, তবে এই ওষুধটির প্রথমে কণ্ঠদেশ বা গলার দিক থেকে ক্ষীণতা শুরু হয়। আমরা নেট্রামিউরিটিকামের সঙ্গে লাইকোপোডিয়ামের ক্ষীণতার বিল খুঁজে পাই। লাইকোপোডিয়ামের রোগী আপার অ্যাবডোমেন থেকে কণ্ঠদেশ পর্যন্ত ক্ষীণ থাকে, শরীরের নিচের দিকটা স্থূল হয়। ব্যবধান হলো লাইকোপোডিয়ামের ক্ষীণতা নতুন করে দেখা যায় না, এটা তার কনস্টিটিউশনাল বা ধাতুগত। আর এই ক্ষীণতা লাইকোপোডিয়ামের যে কনস্টিটিউশনাল লাইকোপোডিয়াম ছাড়া অন্য কোনো লাইকোপোডিয়ামের রোগীর মধ্যে এই ধরনের ক্ষীণতাটা থাকে না। আমরা অ্যাব্রোটোনামে বিশেষ যা পাই তা হলো মেটাস্টেটিক অবস্থা। মেটাস্টেটিক শব্দটি আক্ষরিক অর্থ হলো স্থানান্তর। তবে চিকিৎসা বিজ্ঞানে মেটাস্টেটিক বলতে বোঝানো হয় কোন রোগের একটি অঙ্গ থেকে অন্য অঙ্গে বা অন্য একাধিক অঙ্গে বিস্তার লাভ করা। অ্যাব্রোটোনাম ক্ষীণতার সঙ্গে যে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগত লক্ষণ তা হলো মেটাস্টেটিক অবস্থা। শুধু ক্ষীণতাই নয়, বরং প্রতিটি অবস্থার সঙ্গে কনকমিটেন্ট হিসেবে মেটাস্টেটিক অবস্থা থাকবে অ্যাব্রোটোনামের। আইডিএম সম্পর্কে আমাদের আরো একটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখতে হবে। আইডিএম এর রোগীর শরীরের সব গ্রন্থি স্ফীত হয়, বড় হয়ে যায়, কাঠিন্য লাভ করে, এই প্রবণতা তার মধ্যে আছে। কিন্তু স্তন গ্রন্থি, ব্রেস্ট এবং অন্ডকোষ কখনো বৃদ্ধি পায় না, স্ফীত হয় না, কঠিনতা প্রাপ্ত হয় না। বরং স্তন গ্রন্থি শুকিয়ে যাওয়া, ছোট হয়ে যাওয়া প্রবণতা আইডিএমে থাকে।
আইওডিএম অন্ডকোষ শুকিয়ে যাওয়া বা ছোট হয়ে যাওয়ার প্রবণতাও থাকে। আপনি যদি চেম্বারে এমন কোন নারী রোগী পান যিনি প্রাপ্তবয়স্ক, যার প্রচুর ক্ষুধা আছে, রাক্ষসের প্রকৃতির ক্ষুধা, তিনি প্রচুর খাবার গ্রহণ করেন, অথচ দিন দিন ওজন কমে যাচ্ছে, মাংস ক্ষয় হচ্ছে, তিনি ভীষণ গরম কাতর, তার স্কিনের কালার অনেকটা হলদেটে হয়ে গেছে, হলদে ছোপ ছোপ দাগ পড়েছে, প্রচন্ড গরম কাতরতা আছে, তাকে সারাক্ষণই কোনো না কোনো কাজ করতে হয়, তার ঘাড়ের গলার কাছের বগলের গ্রন্থিগুলো স্ফীত হয়ে যাচ্ছে, ত্বক বিবর্ণ হয়ে যাচ্ছে, স্তন যুগল অস্তিত্ব হারাতে শুরু করেছে, ছোট লজেন্সের মতো ছোট হয়ে যাচ্ছে। তার কি রোগ হয়েছে, কতটা জটিল অবস্থার শিকার তিনি, এসব চিন্তার আগেই আপনি তার জন্য আইডিএম নিয়ে ভাবতে পারেন, হয়তোবা তার ওষুধটা আইডিএম হতে পারে। এই ধরনের ক্ষেত্রে বেশিরভাগ সময় আমরা দেখি যে পেশেন্ট আইডিএম এর অধীন। তাহলে কি আমরা পেলাম সমস্ত গ্রন্থিগুলো, যে লিমফেটিক নোডগুলো, গ্রন্থিগুলো সব বৃদ্ধি পায়, এক্সেপ্ট নারীদের ব্রেস্ট এবং পুরুষের অন্ডকোষ। স্যার যদি খুব বেশি কষ্ট হয় তাহলে শেষ না করে না দেন। না না না, দেখছি শেষ হয়ে গেছে প্রায়, বারবার পানি খেতে হচ্ছে। যদি এমন কোনো শিশু রোগের চিকিৎসা আপনাকে করতে হয়, যে শিশুর বাবা মা অভিযোগ করেন তার শিশুটির অন্ডকোষ দিন দিন ছোট হয়ে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে, তাহলে আপনি প্রথমে আইডিএম এর কথা ভাবতে পারেন। আবার যদি এমন অভিযোগ কোনো শিশুর বাবা মা করেন জন্ম থেকেই তার শিশুর অন্ডকোষ তুলনামূলক ছোট, তখন সেই ক্ষেত্রেও আইডিএম অগ্রগণ্য ওষুধ হতে পারে। আমরা সুযোগ হলে আইডিএম নিয়ে আবার কথা বলবো, তখন আইডিএম এর সঙ্গে নারী পুরুষের যৌন স্বাস্থ্য সম্পর্ক, নারী পুরুষের বন্ধত্বের সম্পর্ক নিয়ে বিস্তারিত আলোচনা হবে। আমরা আইডিএম এর অস্থিরতার কথা বলেছি, অস্থিরতার বিচারে আইডিএম কোনো কোনো সময় আর্সেনিকের সঙ্গে প্রতিযোগিতা করে। আমরা জানি আর্সেনিক একটি প্রথম সারির শীতকাতর ওষুধ, যদিও শীতকাতরতার বিচারে নয়, মৃত্যু ভয়, অস্থিরতা ও খুঁতখুঁতে স্বভাব আর্সেনিককে অন্য ওষুধ থেকে আলাদা করে। পক্ষান্তরে আইডিএম এর অস্থিরতা, গরম কাতরতা ও বর্তমান অবস্থা নিয়ে উৎকণ্ঠা ওষুধটি আর্সেনিক থেকে আলাদা করে। আরো নির্দিষ্ট করে বলা যায়, অস্থিরতার সঙ্গে প্রচন্ড কাতরতা আর্সেনিকের সুনির্দিষ্ট বৈশিষ্ট্য। আর সার্বিক বিচারে আইডিএম কে হট আর্সেনিক বা গরম কাতর আর্সেনিক বললে ওষুধ দুটির তুলনা বহুল অংশে সঠিক হয়। আইডিএমেও কোনো না কোনো ক্ষেত্রে কিছুটা খুঁতখুঁতে স্বভাব পাওয়া যায় আর্সেনিকের মতো। আবার আর্সেনিক ও আইডিএম এর অস্থিরতার মধ্যে আরেকটি চমৎকার পার্থক্য আছে। আমরা আর্সেনিকের রোগীকে বলতে পারি কর্মশক্তিহীন স্থির ব্যক্তি, অর্থাৎ যে কোনো পরিস্থিতিতে আর্সেনিকের রোগীর মারাত্মক দুর্বলতা, জীবন বিধ্বংসী দুর্বলতা বা প্রচন্ড রকমের কর্মশক্তিহীনতা থাকবেই থাকবে। পক্ষান্তরে আইডিএম এর রোগী কর্মশক্তি সমৃদ্ধ অস্থির ব্যক্তি, যদিও আইডিএম এর রোগীর এই কর্মশক্তি ত্রুটিযুক্ত কর্মশক্তি। আমরা আগেই বলেছি আইডিএম তার শক্তি দ্বারা
কর্মশক্তি দ্বারাই পরিচালিত হন। হোক সে ত্রুটিযুক্ত, কিন্তু তিনি ওই ত্রুটিযুক্ত কর্মশক্তি দ্বারাই চালিত হন। আর্সেনিক তার অস্থিরতার এক পর্যায়ে ক্লান্ত হয়ে পড়েন। তিনি আয়োডিয়াম ক্লান্তিহীন অস্থিরতায় ভোগেন। তার কর্মশক্তি যেন নিঃশেষ হয় না। মনে রাখবেন, এই কর্মশক্তি হলো উত্তাপ, যা তাকে উত্তপ্ত রাখে। অতিরিক্ত কর্মশক্তি সঞ্চিত হওয়ার কারণেই আয়োডিয়াম ভীষণ গরম কাতরতা অনুভব করেন। আয়োডিয়ামের বর্ণিত অস্থিরতা, গরম কাতরতা প্রসঙ্গ নিয়ে একটা খোলামেলা কথা আছে। আমরা যদি আয়োডিয়ামের এই বিষয়ে যথাযথভাবে বুঝতে না পারি, তাহলে আয়োডিয়ামটা এই ওষুধের প্রকৃত চিত্র আমাদের কাছে ঝাপসা থেকে যাবে। আয়োডিয়ামের ভীষণ গরম কাতরতা অস্থিরতা নিয়ে যা বললাম, তা কেবল ওষুধটির শারীরিক দিক বিবেচনায়। আয়োডিয়ামের মানসিক ও আবেগীয় লক্ষণগুলো যখন প্রকাশিত হয়, তখন তার অস্থিরতা বোঝা যায় না। অর্থাৎ তখন তার শারীরিক স্তরে কোনো অস্থিরতা থাকে না। একই সঙ্গে শীর্ণতা, প্রচুর খাবার গ্রহণের প্রবৃত্তি, গরম কাতরতাও আমরা পাই না। সুতরাং আমাদের অবশ্যই আয়োডিন সম্পর্কে প্রচলিত বদ্ধমূল ধারণাগুলো থেকে বেরিয়ে আসতে হবে। বদ্ধমূল ধারণাগুলো হলো, আয়োডিয়াম রোগী মাত্রই ভীষণ গরম কাতর, মারাত্মক শারীরিক শীর্ণতা, যথেষ্ট খাবার গ্রহণের পরেও দৈহিক ওজন হ্রাস পাওয়া, রাক্ষসে ক্ষুধা প্রবৃত্তি। আমরা হোমিওপ্যাথিতে মানে এই যে মূল কথাটা আয়োডিয়ামের, এটা থেকে বেরিয়ে আসতে হবে। কারণ যখন ইমোশনাল এবং মেন্টাল কন্ডিশন গুলো প্রকট থাকে, তখন এই অবস্থাগুলো আয়োডিয়ামে না থাকতে পারে। আমরা হোমিওপ্যাথিতে আরো একটি ওষুধ পাই, যেটিতে অস্থিরতা রয়েছে এবং অস্থিরতার বিবেচনায় আয়োডিয়ামের সঙ্গে তুলনীয়। অস্থির ওষুধটি হচ্ছে এসিড সালফিউরিকাম। এসিড সালফিউরিকামে ভীষণ অস্থিরতা আছে, তবে এই ওষুধটি অস্থিরতার পেছনে রয়েছে অভ্যন্তরীণ এক ধরনের তাড়াহুড়ার বিষয়। এসিড সালফিউরিকামের রোগী তার ভেতর থেকেই এক ধরনের প্রচন্ড তাগিদ বা তাড়নার শিকার হন। ফলে সব কাজই তাকে দ্রুততার সঙ্গে করতে হয়, খুব হারিনেস। তিনি ধীরলয়ে কোনো কাজ করতে পারেন না। আমরা এটাকেও অবশ্যই ইম্পালসিভ অবস্থা বলবো। এসিড সালফিউরিকাম তাড়াহুড়ার বিবেচনায় আবার আর্জেন্টাইটিকামের সঙ্গে প্রতিযোগিতা করে। এরা এতই দ্রুততার সঙ্গে কাজ করেন যে কোনো কাজ স্বাভাবিক সময়ের চেয়ে অর্ধেকেরও কম সময় সম্পন্ন করে ফেলেন। কর্মী হিসেবে ভালো। তাছাড়া অভিজ্ঞতা থেকে আমার কাছে মনে হয় এসিড সালফিউরিকামের চেয়ে বেশি সেন্সিটিভ ওষুধ, মানে সেন্সিটিভিটির দিক থেকে এসিড সালফিউরিকামের চেয়ে দ্বিতীয় কোনো ওষুধ হোমিওপ্যাথিতে আছে বলে মনে করি না। এই ওষুধটির ঘ্রাণেন্দ্রিয় সেন্সিটিভিটি বা সংবেদনশীলতা চরম মাত্রা। মনে করুন, একজন এসিড সালফিউরিকামের রোগী তার বাসায় শোয়ার ঘরে বিছানায় শুয়ে আছেন। তার বাসা থেকে বেশ দূরে 5-6টি বাসার পরে অবস্থিত কোনো বাসার রান্নাঘরে কেউ মশলাযুক্ত খাবার রান্না করছেন। তিনি তার বিছানায় শুয়ে রান্নার গন্ধে অস্থির হয়ে পড়বেন। অনেক দূরের গন্ধ উনি পেয়ে যাবেন। অথচ দেখা যাবে সেখানে থাকা অন্য কেউ এই গন্ধটা পাচ্ছেন না। আমি একটু পরিষ্কারভাবে বলতে চাই, আয়োডিয়ামের সূচনা হয় মানসিক স্তর থেকে। আমি এখন পর্যন্ত স্পষ্ট করে বলতে পারবো না যে ঠিক কি কারণে আয়োডিয়ামের মানসিক বিশৃঙ্খলার সৃষ্টি হয়। তবে যতটুকু উপলব্ধি করতে পারছি, পরিবেশ প্রতিবেশ, আহার বিহার, জীবনযাত্রার মানের সঙ্গে বিষয়টি সম্পৃক্ত। পরিবেশ প্রতিবেশ, আহার বিহার ও জীবনযাত্রার মানের কোনো ভারসাম্যহীনতার কারণে আয়োডিয়ামের রোগীর মানসিক বিপর্যয় দেখা দেয়। আর এই অবস্থা থেকে তার নির্দিষ্ট দুটি ক্ষেত্রের কর্মকাণ্ড বিঘ্নিত হয়। প্রথমত পরিপাক ও বিপাক ক্রিয়া, আর দ্বিতীয়ত হরমোন স্তর। এই যে আবার হরমোনের কথায় আসছে। আয়োডিনের বা আয়োডিয়ামের হরমোনের কথা বলতে গেলে একটা ক্লাস লাগবে। অতএব আমি ওই ডিপে যাওয়ার সুযোগ নাই। কেন আয়োডিয়ামের দ্বারা আপনার গ্রোথ হরমোন নিয়ন্ত্রিত হয়, ফলিকল স্টিমুলেটিং হরমোন নিয়ন্ত্রিত হয়, থাইরয়েড হরমোন তো ডাইরেক্টলি নিয়ন্ত্রিত হয়। মানে নিয়ন্ত্রিত না, এটার সাথে রিলেটেড। সো হরমোনের কথা বলতে গেলে একটা ক্লাস লেগে যাবে, বিশেষ করে গ্রোথ হরমোন বা শরীর বর্ধক হরমোনের ক্ষেত্রে। একটা বিষয়ে সবাই সহমত পোষণ করে থাকেন, আয়োডিয়াম থাইরয়েড গ্রন্থির সঙ্গে
খুবই সম্পর্কযুক্ত। একজন আইডিএম রোগী সচরাচর হাইপার থাইরয়েডিজমের রোগী হয়ে থাকেন, মনে রাখবেন। আয়োডিনের রোগী হাইপার থাইরয়েডিজমের রোগী হয়ে থাকেন, আমরা এমনই দেখে থাকি। সাবধান, আমি এটা বলছি না যে সব হাইপার থাইরয়েডিজমের রোগী আইডিএম এর অধীন, সেটা না কিন্তু। তবে রোগীটা আইডিএম এর হলে তার হাইপার থাইরয়েডিজম থাকবে, ক্লিয়ার, মনে রাখতে হবে। একটা না একটা বয়সে তার এই হাইপার থাইরয়েডিজম দেখা দিবে, কিন্তু সব হাইপার থাইরয়েডিজমের আক্রান্ত রোগী আইডিএম হতে পারে, আইডিএম হবে এমন কথা বলা যাবে না। আমরা সিপিআর ক্লাসে গ্রোথ হরমোন সহ অন্যান্য হরমোনের কাজ সম্পর্কে আলোচনা করেছিলাম। আইডিএম এ গ্রোথ হরমোনের গোলযোগ সহ থাইরোট্রপিক স্টিমুলেটিং হরমোনের অর্থাৎ টিএসএস, টি থাইরোট্রপিক স্টিমুলেটিং হরমোন টিএসএইচ এর ভারসাম্যহীনতা দেখা দেয়। এখানে মজার একটি বিষয় সম্পর্কে আমাদের জেনে রাখতে হবে। আমরা বলছিলাম সিপিআর রোগীদের মধ্যে থাইরোট্রপিক স্টিমুলেটিং হরমোনের বিশৃঙ্খলার কারণে থাইরয়েডিজমে আক্রান্ত হওয়ার পাশাপাশি গলগণ্ড রোগে আক্রান্ত হওয়ার প্রবণতা দেখা যায়। সিপিআর ক্ষেত্রে আগে হরমোনজনিত বিশৃঙ্খলা দেখা দেয়, মাইন্ডেড, একদম লাল কালি দিয়া দাগ দিয়ে রাখেন বা লিখে রাখেন। সিপিআর ক্ষেত্রে আগে হরমোনজনিত বিশৃঙ্খলা দেখা দেয়, পরে থাইরয়েডিজম বা গলগণ্ডের লক্ষণ প্রকাশ পায়। কিন্তু আইডিএম এর ক্ষেত্রে এর ঠিক উল্টো ঘটনা ঘটে। আইডিএম এর রোগীতে আমরা প্রায় গলগণ্ড হতে দেখি। তার গলগণ্ডের মতো রোগ হওয়ার পেছনে ছোটখাটো একটা জার্নি আছে, একটা ভ্রমণ আছে। সেটা কি, প্রথমে মানসিক ও আবেগীয় ক্ষেত্রে আইডিএম সদৃশ লক্ষণ প্রকাশিত হয়, এরপর তার শরীর ও বিভিন্ন অঙ্গে বিস্তার লাভ করে। এ পর্যায়ে রোগীর পরিপাক ও বিপাক প্রক্রিয়ার বিকৃতি ঘটে। আমরা আগে যেমন বলেছিলাম, শারীরিক স্তরে বিভিন্ন গ্ল্যান্ড বা গ্রন্থি ফুলে যাওয়ার কথা আমরা আগে বলেছি। এই গ্রন্থি স্থিতির ধারাবাহিকতায় রোগীর থাইরয়েড গ্রন্থি স্ফীত হতে শুরু করে, ফলে থাইরয়েড হরমোনের ভারসাম্য নষ্ট হয়। এতে করে স্ফীত থাইরয়েড গ্ল্যান্ড সঠিকভাবে থাইরোট্রপিক স্টিমুলেটিং হরমোন অর্থাৎ এই যে পিটুইটারি গ্ল্যান্ড থেকে যে সিগন্যালটা আসে, টিএসএইচ এর যে সিগন্যালটা আসে, সেই সিগন্যাল গ্রহণ করার সক্ষমতা হারায়। এরই পরোক্ষ প্রভাব পড়ে গ্রোথ হরমোনের উপরে, গ্রোথ হরমোন নিঃসরণকারী গ্রন্থির উপরে। গ্রোথ হরমোন, আচ্ছা তাহলে কি হয়, এই যে থাইরয়েড গ্ল্যান্ডটা আগে ফুলে যায়, তারপর হরমোন সিস্টেমে ঝামেলা হয়, এর পরোক্ষ প্রভাব পড়ে গ্রোথ হরমোনের উপরে। গ্রোথ হরমোন বা শরীরবর্ধক হরমোন সঠিক মাত্রায় ও সঠিকভাবে নিঃসরণ না হওয়া বা সঠিকভাবে কাজ করতে না পারার কারণে শরীরের পরিপোষণ ক্রিয়া বিঘ্নিত হতে থাকে। দেখেন, এইটা পরিপোষণ ক্রিয়ার সাথে যেমন, তারপরে মেটাবলিজমের সঙ্গে যেমন, আবার এই যে গ্রোথ হরমোনটাও কাজ করে না, তখন এর স্পিডটা আরো দ্রুত লয়ে বেড়ে যায়, দ্রুত গতিতে বেড়ে যায়। পরে যদি কখনো ক্লাস করি তাহলে সুন্দরভাবে এই বিষয়গুলো আলোচনার চেষ্টা করব। রোগীর সার্বদেহিক শীর্ণতা দেখা দেয়। আইডিএম এর রোগীর মধ্যে আরেকটি বিষয় অবশ্যই থাকতে হবে, তা হলো অস্থিরতা ও ভায়োলেন্স, যা তাদের ত্রুটিযুক্ত কর্মশক্তি থেকেই আসে। আইডিএম এর একটি পিকুলিয়ার বা অদ্ভুত ব্যাপার হচ্ছে, তিনি যদি তার ত্রুটিযুক্ত কর্মশক্তি নিয়ন্ত্রণের চেষ্টা করেন তাহলে তার মধ্যে ইম্পালসিভ অবস্থার সৃষ্টি হয়। আর আমাদের আরো একটা বিষয় স্পষ্টভাবে জানতে হবে, ইম্পালসিভ অবস্থাটা সবসময় আবেগীয় স্তরের সঙ্গে সম্পৃক্ত। ইম্পালসিভনেস এটা ইমোশনেরই বিষয়। এবারে আমরা আসছি একেবারে ভিন্ন একটি অবস্থার আলোচনায়। আমরা এতক্ষণ ধরে আইডিএম নিয়ে যা কিছু বললাম, ঠিক তার বিপরীত চিত্র বা অবস্থাও আইডিএম এর রোগীতে থাকতে পারে, থাকে। আমি এরকম একটা রোগী দেখছি পরশুদিন। প্রায়ই আমাদের এই বিপরীত অবস্থার মুখোমুখি হতে হয়। বর্তমান সময়ে আমরা আইডিএম এর রোগীদের মধ্যে অ্যানোরেক্সিয়া নার্ভোসা নামে এক ধরনের উপসর্গ, মনে রাখবেন, অ্যানোরেক্সিয়া নার্ভোসা নামে এক ধরনের উপসর্গ বা লক্ষণ দেখতে পাই। এটা হলো কম খাওয়ার রোগ, মানে খায় না, কম খায়।
মিসেস শিকা নামে আমার একটা রোগী আমি দেখছি। এটা হলো কম খাওয়া রোগ। সাধারণত মেয়েদের মধ্যে এই রোগটা বেশি দেখা দেয়। এতে রোগীর খাবার গ্রহণের ইচ্ছা অস্বাভাবিক রকমের কমে যায়। কম বয়সী মেয়েদের স্লিম হওয়ার যে বাসনা, এই স্লিম হওয়ার বাসনা থেকে অনেক সময় এই সমস্যাটা শুরু হয়। আমি মনে করি এটাও এক কাইন্ড অফ ইম্পালসিভ কন্ডিশন। এছাড়া অন্য কোনো মানসিক চাপ বা ইম্পালসিভনেস অবস্থার কারণেও এটা হতে পারে। ধীরে ধীরে খাওয়ার ইচ্ছা কমতে থাকে, শরীরের ওজন কমতে থাকে, একই সঙ্গে অপুষ্টিজনিত নানা সমস্যা দেখা দেয়। কারো ওজন যদি 25% কমে যায় তাহলে অ্যানোরেক্সিয়া নার্ভোসা হয়েছে বলে ধরা হয়। এই ধরনের আয়োডিয়াম রোগী নিজেকে তার প্রথাগত বা টিপিক্যাল আয়োডিয়াম অবস্থা থেকে প্রত্যাহার করে নেয়। তা আয়োডিয়ামের এতক্ষণ যে অবস্থাগুলো আমরা বললাম সেই অবস্থা থেকে ভিন্ন একটা অবস্থানে গিয়ে দাঁড়ায়। তার বাহ্যিক গঠনে অকাল বার্ধক্যের ছাপ পড়ে যায়, তার লিম্ফেটিক গ্রন্থিগুলো বড় হয়ে যায়, ত্বকে বলিরেখা ও হলদেটে ছোপ ছোপ দাগ পড়তে শুরু করে। তার খাদ্য সম্পর্কে বদ্ধমূল ধারণার জন্য তিনি মনে করেন কিছু কিছু খাবার অথবা বিশেষ ধরনের খাবারের মিশ্রণ তার জন্য ক্ষতিকর বা বিষাক্ত হবে। একটা ফিক্সড আইডিয়া হয়ে যায় খাবার সম্পর্কে। কালকে যে রুগীটা, পরশুদিন যে রুগীটা আমি দেখছি, সে হলো ভাত খাবে না। কোন ডাক্তার জাহাঙ্গীর নাকি সে একটা থিওরি দিচ্ছে এবং সেইটা সে গ্রহণ করছে এমন ভাবে যে ভাত খাইলে উনি মারাত্মক অসুস্থ হয়ে পড়বেন এবং ভাত তার জন্য বিষ। 74 কেজি ওজন থেকে তার 35 কেজি, না সরি 38 কেজি ওজন আছে এখন। ঠিক আছে, মারাত্মক পুষ্টিহীনতায় ভুগতেছেন। উনি আয়োডিনের রুগী, আয়োডিয়ামের রুগী। কারণ ভাত খাইলে বিষ, ভাতের মধ্যে কি এই সমস্ত কি গুলো বলছে, সে ফল খায়, ফলের ভিতর গ্লুটিন অমুক সমুক হাবি যাবি, না তাকে ভাত খাওয়ানোই যাবে না। যাই হোক, তাকে আমি আয়োডিয়াম দিয়েছি এবং বেনিফিট পাবো, আমি এটা পরবর্তীতে আপনাদের সঙ্গে শেয়ার করবো। তার খাদ্য সম্পর্কে বদ্ধমূল ধারণার জন্য তিনি মনে করেন কিছু কিছু খাবার অথবা বিশেষ ধরনের খাবারের মিশ্রণ তার জন্য ক্ষতিকর বা বিষাক্ত হবে। আচ্ছা, আসলে আমি খুব সিক ফিল করতেছি তো, শেষ করে দেব। এবার গুরুত্বপূর্ণ কয়েকটা কথা বলবো, 3-4টা কথা। তো এই কথাগুলো যদি আমরা মনে রাখি তাহলে আয়োডিন রোগীকে আমরা পিক করতে পারবো, ধরতে পারবো। 1 নম্বরে মনে করেন রাক্ষসী প্রকৃতির ক্ষুধার সঙ্গে শারীরিক শরীরের গ্রন্থি সমূহের স্ফীতি ও কাঠিন্য এক। দ্বিতীয়ত আহারে উপশম ও উত্তাপে কষ্টকর লক্ষণ সমূহের বৃদ্ধি। খোলা বাতাসে উপশম, হাঁটা চলায় উপশম। এরপরে হলো তিনি যদি নিজেকে কাজ করা বা পরিশ্রম করা থেকে নিবৃত্ত করতে চান তাহলে ভেতরে ভেতরে তিনি আক্রমণাত্মক হয়ে ওঠেন। সে নিজেই বললো যে না আমি কাজ করবো না, তাহলে তার মধ্যে একটা হিংস্র মনোভাব বা মনোবৃত্তি, আক্রমণাত্মক বা অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড ডেভেলপ করবে। তিনি সবসময় এমন মনে করেন তিনি কিছু একটা ভুলে গেছেন। আমরা ভুলে যাওয়ার চ্যাপ্টারটা আমরা ধরি নেই, আর একটা ক্লাসের আশায় রেখে দিস। আচ্ছা, তিনি সবসময় মনে করবেন যে কি যেন ভুলে গেছে, কি যেন ভুলে গেছে, এরকম একটা টেন্ডেন্সি তার মধ্যে, মনোবৃত্তি তার মধ্যে থাকে। তার কিছু বদ্ধমূল ধারণা থাকে বিশেষ করে খাদ্য সম্পর্কে, যেটা আগে আমরা বলেছিলাম। তিনি নিজে থেকে খাদ্য সমূহের তালিকা করে রাখেন। মনে করেন কিছু কিছু খাবার তার ক্ষেত্রে বিষক্রিয়ার সৃষ্টি হতে পারে এবং তার জন্য এটা খারাপ, ক্ষতিকর। ঈদ মোবারক, সবার সুস্বাস্থ্য কামনা করছি। ধন্যবাদ।